ভারত বাংলাদেশ দখল করার জন্যে চূড়ান্তভাবে প্রস্তুত। ৩৫,০০০ সৈন্য রেডি করেছে, আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্তে মোতায়েন করা শেষ। জয়েন বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে আপনারা কি শুনলেন? ভারত কি তাহলে অবশেষে বাংলাদেশের উপর আক্রমণ করবে? ভারতের কি ৩৫,০০০ সেনা সীমানায় মোতায়েন হয়ে গেছে? যে কোনো মুহূর্তে একটি গ্রিন সিগন্যাল পেলে বাংলাদেশের ঘরের ভেতরে ঢুকে ঢাকাকে আক্রমণ করবে? ভারত কি রাঙ্গাপুর, মনিরহাটপুর এই সমস্ত জায়গা থেকে বাংলাদেশের ঘরের ভেতরে স্ট্রাইক চালাবে? ভারতের কি ৩৫,০০০ সেনা প্রস্তুত? ভারতের ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, হেভি আর্টিলারি সেল সমস্ত কিছু কি বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য সমস্ত কিছু সীমানায় ডিপ্লয় করে দিয়েছে? জানি না এই সমস্ত খবরগুলো বাংলাদেশ মিডিয়া, বাংলাদেশ বললেও ভুল হবে, প্রোপাগান্ডা মিডিয়া কোথায় পায় এখনো পর্যন্ত আমরাই খুঁজে পেলাম না। দেখুন বন্ধুরা, বাংলাদেশের মতন আমাদের বগলের তলে দাবিয়ে থাকা পুষ্কে একটা দেশ, সেই দেশটাকে আক্রমণ করার জন্য বা সেই দেশটার উপর প্রেসার তৈরি করার জন্য আপনাদের কি মনে হয় আমাদের সেনাবাহিনী নামানো উচিত? আমাদের দেশের সিভিক যথেষ্ট। সিভিকের কথা বাদ দিলাম, আমেরিকাকে কখনো ছোটখাটো দেশের উপর তার পলিসি বলুন বা কোনো বদলা নেওয়ার জন্য বলুন বা তাদের ওপর কোনো খেলাপ কাজ করলে তার বিরুদ্ধে বা তাকে শাস্তি দেওয়ার জন্য কোনো কাজ করানোর জন্য সরাসরি কি যুদ্ধ ঘোষণা করে? মোটেও না। ডিপ্লোম্যাটিক পাওয়ার, ছোটখাটো প্রেসার দিলে সে সমস্ত দেশগুলো টাইট হয়ে যায়। আপনাদের কি মনে হয় যে আমরা ছুঁচো মেরে হাতকে গন্ধ করব? দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে যেভাবে ভারত বিরোধিতা শুরু হয়েছে আর ভারতের পতাকাকে অবমাননা করে যেভাবে ভারত বিদ্বেষী মনোভাব গোটা বিশ্বের সামনে সহ গোটা ভারতবাসীর সামনে তুলে ধরেছে, এটাতে স্পষ্ট হয়ে গেছে এখনো পর্যন্ত ভারতবাসীর মনে কিছু মানুষের প্রতিও যদিও বাংলাদেশের ওপর সিম্পাথি, ভালোবাসা, রেসপেক্ট এগুলো তো ছিল, কিন্তু এই পতাকা অবমাননার পরে সেটা কিন্তু আর নেই। প্রত্যেকটা ভারতীয় চাইছে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া। আর এটাকে নিয়ে ভারত কিন্তু যে ভিসাকে, অর্থাৎ চিকিৎসকের জন্য যে সমস্ত বাংলাদেশিদের ভিসাকে চালু রেখেছিল সেটাকেও বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন পরিস্থিতিটা আজ কত খারাপ। যাই হোক, এই মুহূর্তে এই সমস্ত বুদ্ধিজীবী বলুন বা ভারত বিদ্বেষকারী বুদ্ধিজীবীগুলো বলুন, এরা কোথায় পাচ্ছে এই সমস্ত ইন্টেলিজেন্স ডেটাগুলো যে ভারত নাকি ৩৫,০০০ সেনা নিয়ে, গোলা, কামান, বারুদ নিয়ে রেডি, যে কোনো মুহূর্তে ঢাকা আক্রমণ বা ঢাকা দখল করার জন্য প্রস্তুত রয়েছে? জানি না এরা এই সমস্ত খবরগুলো কোথায় পায়, তবে এতটুকু তো শিওর যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে যত বেশি ভারত বিদ্বেষী বা ভারতের প্রতি হেড স্পিচ ছড়াতে পারবে, তাদের র্যাঙ্ক মনে হচ্ছে তারা দ্রুততার সাথে উঠে যাচ্ছে। হোক সেটা কোনো পোস্ট, হোক ভারত বিরোধিতাকারী কোনো ভিডিও, যে কোনো জায়গায় আপনারা যদি কোনো ভারত বিরোধিতাকারী পোস্ট দেখেন, সেই সমস্ত ভিডিও বলুন, পোস্ট বলুন, রিচ একদম হাই। এই জন্য এখন বাংলাদেশের ঘরের ভেতরে কেউ তাড়াতাড়ি ফেমাস হতে চাইলে তারা ভারত বিদ্বেষীতে বা ভারত বিদ্বেষী মনোভাবে বেশি ইফেক্ট দিচ্ছে। তাই তারা সব থেকে বেশি ফেমাস হতে গেলে তাড়াতাড়ি বা অল্প টাইমের মধ্যে ভারত বিদ্বেষী পোস্ট আর ভারত বিদ্বেষী ভিডিও বানাচ্ছে। যাই হোক, আমি জানি না তারা এই সমস্ত খবরগুলো কোথায় পেয়েছে, যদিও আমার অপর একটি চ্যানেলে এর উপর ভিডিও বানিয়েছি, সেখানেও দেখিয়েছিলাম যে ভারত নাকি ইসরায়েলের উপর নীতি অ্যাপ্লাই করতে পারে তাদের দেশের উপর, কেননা ভারত ইসরায়েল ভাই ভাই আর ভারত ইসরায়েলের একটি ক্লোজ ফ্রেন্ড। যেটা হোক, এই মুহূর্তে সামাদ্দা এই সমস্ত পূর্ব পাকিস্তানে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টেররিস্ট গুলোকে নিয়ে কি বলছে সেটা অবশ্যই দেখে নিন। আর একটা কথা বলে দিই, বাংলাদেশের যদিও অধিকাংশ মানুষ হলে এখনো পর্যন্ত কিছু মানুষ আছে তারা সত্যি ইন্টেলিজেন্স, যেমন এক রিক্সাওয়ালা ভাইয়ের কথা আমি আপনাদের তুলে ধরেছিলাম। যাই হোক, একটি দেশের সমস্ত মানুষ খারাপ হতে পারে না, কিছু মানুষ ভালো আছে, বাট যদি পার্সেন্ট হিসাবে দেখি সেখানে 80 থেকে 90% মানুষই কিন্তু খারাপ। যেটা হোক, খুব ভালো মানুষের সংখ্যা খুব কমই আছে। চলুন ভিডিওটা দেখে নি সামাদ্দা কি বলছে। এবং আক্রমণটা করবে মেঘালয় থেকে, রাঙ্গামাটি থেকে, কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে। এবং সেই আক্রমণটা হবে আপনার এই 2 তারিখে। 2 তারিখে আক্রমণটা শুরু হবে। তারা যশোর ক্যান্টনমেন্টের পাশ কাটাইয়া ঢাকা চলো, 71 সালে যেমন 2 ডিসেম্বর ঢাকা চলো বলে তারা অভিযান চালিয়েছিল, সেরকম ভাবে একটা অভিযান চালিয়ে ঢাকা দখল করে নিবে। আচ্ছা, এখন এই নিউজটা আগে আপনাদেরকে আমি দেখাই নেওয়ার পরে আরো ভালো খবর আছে, সেই খবরগুলো আমি আপনাদেরকে দিব। আগে তাহলে একটু দেখেন। হ্যাঁ,
দেখেন। আমাদের এখানটায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের, ইসরায়েলের এবং যুক্তরাষ্ট্রের পতাকা ভূপৃষ্ঠে অঙ্কন করে তার উপর দিয়ে মারিয়ে যাওয়ার যে চিত্রগুলো, সেগুলো সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং তার ফলে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং রাজ্যগুলোতে, এবং এমনকি মুসলিম বিধায়করা তারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সব মিলিয়ে আপনার ওয়ার্ম আপ করার জন্য যা যা দরকার সবই কিন্তু আমির হিসেবে প্রস্তুত আছে। আর এর পাশাপাশি কদিন ধরেই ভারত প্রথমে 25,000, পরবর্তীতে আরো 10,000 on top of that 35,000 সৈন্য সমাবেশ করেছে এবং আমাদের পার্বত্য ত্রিপুরা, কুমিল্লা, সিলেট এবং খাগড়াছড়ি, রাঙামাটি জেলা সংলগ্ন এলাকাগুলোতে। এবং সর্বশেষ যেটি শোনা গেল সেটি হচ্ছে শেখ হাসিনা কানেক্টিভিটি নিশ্চিত করবার প্রয়োজনে আপনার ফেনী নদীর উপর দিয়ে যে সেতু নির্মাণ করেছেন রামগড়ের কাছে, সেই জায়গায় ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় সৈন্য সমাবেশ করেছে এবং পেনাখা যে মিসাইল সিস্টেম সেটি ডিপ্লয় করা হয়েছে অ্যালংসাইড দ্য বর্ডার এবং এর রেঞ্জ হচ্ছে 70 কিলোমিটার। আর এর পাশাপাশি আরো যে বিষয়গুলো প্রক্ষেপণ পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, অর্থাৎ বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বে, তাদের অনেকেই হয়তো টার্গেটেড এবং যারা আমাদের এই বিপ্লব সম্পন্ন করেছেন তাদের সমন্বয়ক বৃন্দ, তাদের অনেককেই হয়তো টার্গেট করা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের সবার প্রিয় হাসনাত এবং আপনার অন্য যারা আছেন যে সার্জিস, তাদের গাড়ি চাপা দেওয়ার একটা নাটক বা ঘটনা কিংবা দুর্ঘটনা যেভাবে আমরা বলি না কেন, অ্যাটেম্পট, সেটি এর মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি চট্টগ্রাম অঞ্চলে। এরপর ঢাকায়ও একই ধরনের ভিন্ন রকমের কায়দায় তাদের টার্গেট করবার একটা চেষ্টা পরিলক্ষিত হয়েছে। আর এখন আপনার যেটি বলা হচ্ছে যে 2রা ডিসেম্বর অথবা 6 ডিসেম্বরের দুটি তাৎপর্যপূর্ণ আপনার দিবস আমাদের মুক্তিযুদ্ধ সময়কালীন সময় থেকে সবাই খেয়াল করছেন। 2রা ডিসেম্বর যশোর সেক্টরে ভারতীয় ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছিল বিনা ঘোষণা ছাড়াই এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমান বাহিনী 6 তারিখে ইউনিল্যাটারালি ভারতে বিমান হামলা করেছিল এবং সেই অজুহাত দেখিয়ে ভারত 6 তারিখে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে। এবং তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্বল্প সময়ের মধ্যে পাকিস্তান বা বার্ষিকী পাকিস্তানের পতন। যশোর ইনভেন্সিবল একটি সেনানিবাস, সেই সেনানিবাসের পতনের অপেক্ষা না করে পাশ কাটিয়ে চলো চলো ঢাকা চলো, সেইভাবে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী যৌথভাবে ঢাকার সন্নিকটে এসে হাজির হয়েছিল, 36 সেনা নামানো হয়েছিল। এইবারও হয়তোবা সেই একই কায়দায় ওই 2 দিবসে তারা হয়তো তাদের মাইট প্রদর্শনের চেষ্টা করতে পারে। এখন মজাটা হচ্ছে সেই নেকড়ের গল্পের মতো, বাঘ এসছে আমরা গুরুত্ব দিলাম না, শেষ অব্দি বাঘ যখন চলে। এখন হাসবো না কাঁদবো, কিছু মজার কথা আজকে আপনাদেরকে বলে যাই। মজার কথা হলো কি, এই লোকটার নাম হলো নাজমুল আহসান। উনি একজন অধ্যাপক এবং সম্ভবত রংপুর রক্ষী বিশ্ববিদ্যালয়ের উনি একসময় ভিসি ছিল, কিন্তু 2 বছরের একদিনও উনি যায় নাই কার্যক্রমে। উনি বিদেশ ঘুরছে আর বিশেষ বিশেষ প্রয়োজনে যদি দুর্নীতি করার দরকার হয়েছে তখন সে ওখানে যাইত। এটা নিয়ে হইচই হয়েছিল অনেক, যে 2 বছর ধরে বেতন তুলছে,
সরকারি সব সুযোগ সুবিধা নিছে, কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ে যায় নাই, এই লোক। আচ্ছা, এখন দেখেন, এখন আমি কি বলবো, আপনারাই সব একটু কমেন্টস করে জানেন। এই লোকটা, উনি একজন অধ্যাপক, কিন্তু গাঁজা খায় কি না এটা আমি জানি না, মাফ করবেন, কারণ উনি আমার সাথেও গাঁজা খায় নাই, বা উনি গাঁজা খাইতেছে এরকম আমি দেখি নাই। কিন্তু গাঁজা খাওয়ার পরে কিছু লোককে দেখি আমি, আমার বাড়ি যে নাটোর ওই দিকে গেলে, লালন মেলা টেলা ওই দিকে গেলে দেখি গাঁজা খাওয়ার পরে তারা এই ধরনের কথাবার্তা বলে, মহাশূন্যে তারা ভাসে। দেখেন, উনি এই ভিডিওটা বড় ভিডিও, আপনাদের যেটুকু দেখাইলাম, ওনার কাছে একেবারে লিস্ট করে উনি বলে দিলেন যে এই 2 তারিখে বা 6 তারিখে ভারত বাংলাদেশ আক্রমণ করবে। তাও কোন কোন জায়গা দিয়ে আক্রমণ করবে আপনারা শুনলেন, এইটাও বলে দিয়েছেন। কি কি অস্ত্র ব্যবহার করবে সেটাও বলে দিয়েছেন, এবং সেসব অস্ত্র রেঞ্জ কতটুকু, যে বললো 70 কিলোমিটার, এগুলো সব ডাটা ওনার কাছে আছে। এখন কথা হলো কি, দেখেন, আপনি যদি বর্তমানে সারা বিশ্বের, সমস্ত বিশ্বের, বাংলাদেশের 20 কোটি মানুষ বাদ দিয়া, মানুষ কমাইয়া ধরবো না বাড়াইয়া ধরবো, 600 কোটি ছিল অনেক আগে, এখন আচ্ছা 600 কোটি ধরলাম, বাংলাদেশের 20 কোটি বাদ দিয়ে 600 কোটি মানুষকে যদি আপনি যে জিজ্ঞেস করেন একজন একজন করিয়া, আচ্ছা ভারত কি বাংলাদেশকে আক্রমণ করার কোনো সম্ভাবনা আছে? এর জন্য শিক্ষিত হওয়ার দরকার নাই, গবেষক বিজ্ঞানী হওয়ার দরকার নাই, তারা একযোগে বলবে যে না, প্রশ্নই আসে না, এইরকম কথা আপনি কেন বললেন। উল্টা আরো জিজ্ঞেস করবে যে আপনি এই ধরনের কথা কেন বললেন। কি বললাম, যে বিশ্বের 600 কোটি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক টানা পড়েন, এখন ভারত সৈন্য মোতায়েন করছে আর বাংলাদেশে কি হামলা করব, এই 600 কোটি মানুষই বলবে যে আপনি এই প্রশ্ন আমাকে কেন করলেন। তার মানে না, এই ধরনের কোনো প্রশ্ন নাই, আসে না, সম্ভাবনা নাই, 1% নাই, 0% নাই। তাহলে আমি কেন কথাগুলো বলতেছি? আমি কথা বলতেছি ভাই, আমাদের বাংলাদেশের মানুষের এখন চরম বিপদ। বাংলাদেশের মানুষগুলো এখন চরম বিপদে আছে, কারণ এই ধরনের বুদ্ধিজীবী, এরা নাকি বুদ্ধিজীবী, এই যে ইনার নাম হলো কলিম কি আহসান, নাজমুল আহসান, অধ্যাপক নাজমুল আহসান, ইনাদের মতো লোকের হাতে এখন এই দেশটা পড়ে গেছে। এখন আমরা আতঙ্কিত যে দেশটাকে কি তারা ফিলিস্তিন বানাইবো, নাকি সিরিয়া বানাইবো, নাকি আফগানিস্তান বানাবো, নাকি ইরাক বানাবো, নাকি লিবিয়া বানাইবো। এতে কি হবে? আমার দেশের মানুষের সর্বনাশ হয়ে যাবে। বানিতে পারে এরা বানিতে পারে, কারণ একটা সাধারণ লোক যদি বলতো, রাস্তার লোক বলতো, লেখাপড়া জানেন একটা মূর্খ মানুষ যদি বলতো এই কথাগুলা, যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে, তাহলে আর কিছু বলার ছিল না, তার কথার উত্তরও দেওয়ার ছিল না। কিন্তু ইনাদের হাতে দেশ, উনি উপদেষ্টা হওয়ার জন্য অনেক লবিং করছে এবং এখনো করতেছে। এই যে দেখেন, আমাদের 2জন সমন্বয়ক, ছোট ভাই হাসনাত আর সার্জিস, তারা চট্টগ্রাম থেকে আসতেছিল, তারা ওই গাড়িতে ছিলও না, গাড়ির একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই ভদ্রলোক বলতেছে এই আক্রমণ দেখছেন এটাও ভারত করছে। এই ধরনের উদ্ভট কথাবার্তা। আবার দেখেন উনাকে সব টক শোতে ডাকতেছে এবং উনার এই কথাগুলো শুনতেছে মানুষ, ভিউও হইতেছে অনেকে আবার আতঙ্কিত হয়ে পড়তেছে
পুরা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়তেছে। কিন্তু উনি জানে, এই নাজমুল হাসান জানে যে আমি গাঁজা খাই নাই, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে গাঁজাখোরদের মতো কথা যদি বলতে পারি আমি, তাহলে পাবলিক খাবে, পাবলিক তাকে হিরো মনে করবে যে হাই হাই। এটা পুরো দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক হবে যে একজন অধ্যাপক, এত বড় মাপের মানুষ, সে বলতেছে কোন কোন অস্ত্র নিয়ে কোন হান দিয়ে ভারত হামলা করবে। পুরো দেশটারে আতঙ্কিত করে চলতেছে যারা শুধুমাত্র হিরো হওয়ার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, একটু প্রচার পাওয়ার জন্য, বা যে উনি যে একজন ভারত বিরোধী, বড় ধরনের একজন ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী, এটা প্রমাণ করার জন্য। কারণ এই মুহূর্তে আপনি যত ভারত বিরোধী, দেশের সর্বনাশ হয়ে যাক, দেশের হোগা মাইডা চাঙ্গে উঠে যাক, দেশটা হোগা মাইডা চাঙ্গে উঠাইয়া দেন, ওই সিরিয়া বানাই ফেলেন, ফিলিস্তিন বানাই ফেলেন, কিন্তু ভারতের বিরুদ্ধে যে যে ভাষায় যত বেশি বলতে পারবে, আমাদের দেশের এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা এই যে যাদের উত্থান হয়েছে, যে শক্তিগুলা, ইনাদের কাছে আপনি হিরো। বিধায় এখন ঠান্ডা মাথায় গাঁজা না খেয়েও, মদ না খেয়েও, নেশা না খেয়েও এই সমস্ত বুদ্ধিজীবীরা এই ধরনের কথাবার্তা বলতেছে। এই ধরনের বিবেকহীন লোকের কাছে আমরা এখন জাতিটা পড়ে গেছে, জিম্মি হয়ে গেছে। আমি ওনার এই ভিডিওটা শোনার পরে আমি হতবাক হয়ে গেলাম। কিরে, হাসবো না কাঁদবো? আমি তাড়াতাড়ি করে খবর নিলাম। ভারত, বাংলাদেশ, কোনো জায়গায় খবর নিতে বাদ রাখি নাই। কারণ অনেকেই আমাকে বলছে, যারা বন্ধু, তারা বলছে তুই গাঁজা টাজা খাস নি, আবার খাস? আমি ধর, আমি তো গাঁজা খাই না। কয়, আমি বললাম একটা ভিডিও দেখলাম, কয় হে খায়। ভারতে যোগাযোগ করছি, বাংলাদেশে যোগাযোগ করছি, আরো বাইরে যোগাযোগ করছি, বিভিন্ন সংস্থায় যোগাযোগ করছি, কোথাও কেউ নেই, কোথাও কিছু নেই। আচ্ছা, ঘটনাটা বলি। ভারতের পতাকা আমাদের এই বুয়েটের গেটে, নটরডেমের গেটে, নোয়াখালীর এক গেটে দেখছি যে পতাকা আইকা তার উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করছে, অর্থাৎ ভারতীয় পতাকাকে পাড়া দিয়েছে। এটা বর্তমান সভ্য জামানায় কেউ করতে পারে? কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? পার্শ্ববর্তী একটা রাষ্ট্র বা যে কোনো রাষ্ট্র হোক, তাদের দেশের পতাকা পায়ের নিচে পদদলিত করবো আমি কেন? আর পদদলিত যখন করেছি আমি, তখন এটা রিয়াক্ট হিসাবে ভারতেও বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে। তাহলে এটা শুরু করলো কে? আমরা শুরু করলাম। পারে না বা ফেলাইতে, উচ্ছা বইয়া থাকে বিএনটাতে। বরিশাল গেছিলাম, বলল মায়ের মা, হ্যাঁ এটা বলা যাবে না, খারাপ হয়ে যায়। তবে একটা বলা যায়, আবার এক দাদা বলতো আরির ছেলে মিনা হাতির ভাঙে সিনা। একটা এতিম ছিল, রানী মানে বিধবার ছেলে ছিল, সে লাঠি দিয়ে ঘুরতো যে বাঘ হাতি যা আছে সব সে মেরে ফেলাইব একলাই। এরকম অপরিণমদর্শী লোকজনের হাতে ভাই আমরা পড়ে গেছি, দেশটা পড়ে গেছে। এই জন্য আমরা আতঙ্কিত এবং ভয়ে বলতেছি এগুলো। যে ভয়টা হলো এই যে অকারণে যদি কারো পাড়ের লোকে পাড়া লাগাইয়া আপনি ভেজাল লাগান। এই ঢাকা বাইতুল মোকাররমে একটা গোষ্ঠী আছে, ওরা মানুষের গায়ে থুতু দিয়ে দেয়, না হলে পায়ের লগে পাড়া দিয়ে ধাক্কা দেয়। এমনি একটা লোকের গায়ে থুতু দিলে পারে, সে তো বলবে, এসে আপনাকে ধরবে, এই থুতু দিলি কেন? তখন যে থুতু দিচ্ছে তার সাথে আরো 10 জন থাকে, মিললে ধইরা তার টাকা পয়সা নিয়ে যায়, একটা অজুহাতে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে। তাহলে একটা রাষ্ট্র নিয়ে এরকম করা কি আমাদের উচিত? এই জন্য আমরা আতঙ্কিত।
এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিয়ে দিন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দিব আপনাদেরকে, আমি কথা দিলাম। এতে আমার যা হয় হবে, আর কঠিন কঠিন ভিডিও দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুরা, ভিডিওটিকে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনারা বুঝেই গেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভিতরে কি হচ্ছে আর ভারতকে নিয়ে কিভাবে প্রোপাগান্ডাকে ছড়ানো হচ্ছে। আপনাদের কি মনে হয় ভারত যদি বাংলাদেশের খেলাফ যুদ্ধে নামে তাহলে আমাদের সেনাবাহিনীকে প্রয়োজন? মোটেও না। আমার তো মনে হয় আমাদের সিভিক ভলেন্টিয়ারই যথেষ্ট। যদিও এই মুহূর্তে বাংলাদেশের বড় বড় প্রোপাগান্ডা মিডিয়া থেকে শুরু করে বড় বড় ইউটিউবার বা বড় বড় সোশ্যাল সাইট গুলো থেকে এমন টাইপের খবর পাবলিশ হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে সেটা ভারতের উপর ভারী পড়বে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, ওই সমস্ত ভিডিওগুলো দেখে আমার অনেক হাসি পায়, কেননা বাস্তবতার স্বপ্নে থাকা দুটোর মধ্যে ভিন্ন আছে। কেননা 1971 যখন আমরা দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলাম কতটা সময় লেগেছিল সেটা তারা হয়তো জানে না, তাদের আব্বুগুলো তাদের চাচুগুলো হয়তো এগুলো ভালোভাবে জানে। তাই তাদের কাছে রিকোয়েস্ট সেই সমস্ত ডেটাগুলো একবার হলেও যেন রিভিউ করে। আর বর্তমান সময়ে ভারত আমার মনে হয় না সেনা নামানোর প্রয়োজন আছে। যাই হোক, এই মুহূর্তে ভারত সরকার যদি একবার ডিক্লেয়ার ঘোষণা করে দেয় পেঁয়াজ আলু থেকে শুরু করে সমস্ত যাবতীয় খাবার সাপ্লাই করা বন্ধ করে দেবো, তাহলে তোরা না খেতে পেয়ে মরবি। বাকিটার পরের কথা পরেই রইলো। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত? বাংলাদেশের ঘরের ভেতরে কি ভারত সেনা পাঠাবে, না সবটাই বাংলাদেশের একটি প্রোপাগান্ডা? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।